আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা হাওড়া স্টেশন থেকে কীভাবে জোসিডি স্টেশন আসবেন কম খরচার মধ্যে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জোসিডি স্টেশন থেকে আপনারা কীভাবে বৈদ্যনাথ ধাম বা বাবাধাম পৌঁছাবেন, আর বাবাধাম পৌঁছে ওইখানে একটি অটো বা টোটো ভাড়া করে কীভাবে পুরো দেওঘর শহরে যে কটি দর্শনীয় স্থান আছে সবকটি স্থান কীভাবে ঘুরে দেখবেন। এই ভিডিওতে সম্পূর্ণ এই ব্যাপার নিয়েই আলোচনা করব। জোসিডি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলে আপনারা দেখতে পাবেন অনেক অটো, টোটো, ম্যাজিক গাড়ি, তারপরে অনেক প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেগুলি যদি ভাড়া করে আপনারা আসতে যান তাহলে আপনাদের প্রায় 150 থেকে 200 টাকা ওরা বলবে আসবার জন্য। কিন্তু সেইভাবে না এসে আপনারা যদি আরেকটু হেঁটে রাস্তার দিকে আসেন তাহলে দেখতে পাবেন অনেক অটো বা টোটো রয়েছে যেগুলি 30 টাকার বিনিময়ে আপনাকে নিয়ে আসবে এই টাওয়ার চক। যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো টাওয়ার চক। এই জায়গা থেকে আপনারা অটো পরিবর্তন করে হেঁটে এই হোটেল নীলকমলের পাশ থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইখান থেকে হেঁটে মোটামুটি মিনিট 5 মতো যদি হাঁটেন আপনারা পৌঁছে যাবেন বৈদ্যনাথ ধাম। বাবাধাম এসে আপনারা চেষ্টা করুন সবার প্রথম একটা হোটেল বা ধর্মশালা নিয়ে নিতে। তবে আমি পার্সোনালি আপনাদের ধর্মশালায় থাকার কথাই বলবো, কেননা এখানে ধর্মশালাগুলির পরিষেবা যথেষ্ট ভালো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এরকমই একটি ধর্মশালায় ছিলাম, যেটা আপনারা দেখলেন, বদ্রিকা আশ্রম। এখানে বদ্রিকা আশ্রম আছে, তারপরে কেশরবাণী আশ্রম আছে। ডান দিকে যে হলুদ আর গোলাপি বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হলো মারোয়ারি আশ্রম। তারপরে কেশরবাণী আশ্রম আছে। এরকম অনেক ধর্মশালা আপনারা পেয়ে যাবেন, যেই ধর্মশালাগুলি অত্যন্ত কম রেটে, অর্থাৎ 300 থেকে 350 টাকার মধ্যে আপনারা ঘর পেয়ে যাবেন এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পেয়ে যাবেন। বাদিকে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন যেখান দিয়ে মানুষ ঢুকছে, এবং সামনে ওই যে টিনের ছোট্ট ঢোকার মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে ঢুকে মোটামুটি হাফ কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে। এটাই হচ্ছে বাবাধাম যাওয়ার লাইনটা এইখান থেকেই শুরু হয়। আর এখান থেকে মোটামুটি হাফ কিলোমিটার গেলে পরে আপনারা এর ভেতর দিয়ে যেতে হবে, গেলে পরে আপনারা পৌঁছে যাবেন বাবাধাম। যে সামনের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবাধামের মেন মন্দির, এবং পাশের যে অংশটি দেখতে পাচ্ছেন সাইডের মন্দির। আর এই যে জায়গাটি দেখবেন যেখানে লাইন করা রয়েছে, আর লাইনের মধ্যে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে। দেখুন, আমি অফ সিজনে গেছি, তাতেই কত ভিড়, মোটামুটি 500 থেকে 700 লোকের লাইন ছিল। এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা সিজনে কিন্তু এইখানে ঘর পাওয়া খুব টাফ। অর্থাৎ শ্রাবণ মাসে যদি এখানে আসেন, এখানে কিন্তু ঘর পাওয়া খুব টাফ। কারণ শ্রাবণ মাসে যেহেতু এখানে এই বাবাধাম খুবই জনপ্রিয়, কেননা ভারতবর্ষের যে 12 জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই বাবাধাম। তাই জন্য শ্রাবণ মাসে এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, এবং তাই জন্য এখানে ঘর পাওয়াও খুব টাফ। কোনো ঘর এখানে মোটামুটি ফাঁকা থাকে না, এবং যেই ঘরের ভাড়া 300 টাকা সেই সময় সেই ঘরের ভাড়া প্রায় 1200 টাকা হয়ে যায়। তাই জন্য শ্রাবণ মাসটা অ্যাভয়েড করে আসলে পরে আপনারা মোটামুটি ঘর অ্যাভেলেবেল পাবেন। আর শ্রাবণ মাসে আসলে পরে আপনাদের বেশি পয়সা দিয়ে এখানে থাকতে হবে। বাবাধামে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে আপনারা এর পাশে যে মার্কেটটি আছে ওই মার্কেটটা ঘুরে দেখতে পারেন, এখান থেকে জিনিসপত্র কিছু কিনতে পারেন। আর একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো, এখানে আসলে পরে অবশ্যই এখানকার প্যারা খেয়ে দেখবেন, কারণ এখানকার প্যারা কিন্তু খুব বিখ্যাত, বিশেষ করে মালাই প্যারা। আমি গঙ্গারাম লাখানির দোকান থেকে প্যারা কিনেছিলাম, শুনলাম এই দোকানটা নাকি সবচেয়ে প্রাচীন দোকান এখানকার, তাই জন্য এখান থেকে মালাই প্যারা কিনেছিলাম। সে স্বাদ সত্যি মানে অতুলনীয়। আর একটুখানি এগিয়ে, অর্থাৎ বৈদ্যনাথ ধাম থেকে একটুখানি এগিয়ে যে শিবগঙ্গা বলে জায়গাটি আছে, ওইখান থেকে আপনারা অটো বা টোটো নিয়ে নিতে পারেন, রিজার্ভ করে নিতে পারেন। সেই অটো যদি রিজার্ভ করেন তাহলে তার ভাড়া নেবে মোটামুটি 1000 টাকা মতো গোটা দিনের জন্য। আর যদি টোটো নেন তাহলে আপনাদের নেবে 600 থেকে 650 টাকার মতো। তাতে আপনাদের গোটা দিন এই দেওঘর চত্বরের যে কটি দর্শনীয় স্থান আছে সবকটি ঘুরতে লেগে যাবে। এবং সেখান থেকে সবার প্রথমেই আপনারা চলে আসুন এই ত্রিকুট পাহাড়। যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ত্রিকুট পাহাড়। এটা রাবণ কুণ্ড হলো বাবা, এটা রাবণ কুণ্ড। বাবা বৈদ্যনাথকে যে কৈলাস থেকে লঙ্কা নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে পারলো না, তার জন্য এখানে রাবণ দ্বিতীয় প্রয়াস করেছিল শিবকে তোলার জন্য। এই ত্রিকুট পাহাড়ে এসে এখানে আপনারা মোটামুটি 150 টাকা দিয়ে একটা গাইড নিয়ে নিতে পারেন। বলবে মোটামুটি 250-300 টাকার মতো, কিন্তু 150 টাকায় ওরা রাজি হয়ে যায়। এবং এই ত্রিকুট পাহাড়ে যেসব দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি মোটামুটি ঘন্টাখানেক ঘন্টা দেড়েকের মধ্যে ওরা ঘুরিয়ে দেখিয়ে দেয়। আরও একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো, এখানে কিন্তু বাদর প্রচণ্ড উৎপাত করে। আপনারা যদি ব্যাগ নিয়ে আসেন তাহলে খুব সাবধানে রাখবেন, কেননা বাদর কিন্তু আমার চোখের সামনে আমি দেখেছি একজনের ব্যাগ ছিনিয়ে নিয়েছে, এবং নিয়ে এতটাই উপরে উঠে গেছে যে সেখান থেকে আর নিয়ে আসানো প্রায় সম্ভবই না। তারপরে লাস্টে দেখলাম ব্যাগটা ছিঁড়ে নিচে ফেলে দিল। তাই জন্য খুব সাবধান, এখানে আসলে পরে বাদরের উৎপাত থেকে কিন্তু খুব সাবধান। এনার পুজো চৈত্র মাসে হয়, প্রতিমা বসে মা বিসর্জন হয়। আরতি নিয়ে নিন, প্রণাম করে নিন, বাসন্তী মা দুর্গা।
शंकर मंदिर बाबा भोलेनाथ त्रिकुटेश्वरनाथ এটা রাবণ দ্বারা হরযোগ সাধনা में बाबा त्रिकुटेश्वरनाथ শিব মন্দির বাবার মেন মন্দির প্রণাম করেন নিনার নামে ত্রিকুটটা বিখ্যাত গোমুখ যেটা দেখছেন ওটা এক মাস বৈশাখ মাসে জল পড়ে আকৃতি প্রাকৃতিক শিব প্রাচীন মন্দির ও বৈশাখ মাসে জল পড়ে এখান থেকে আকৃতি ওই গোমুখ থেকে পড়ে আচ্ছা আচ্ছা ये क्या पैसे का है तो ही 50 বলো এটা কালী গুহা রক্তবিদ বিনাশিনী মহান কালী সুভাষচন্দ্র বোস নেতাজি 1942 সালে এক হত্যা ছিলেন সত্যি মিথ্যা বলতে পারবো না, তবে আমার গাইডের মুখ থেকে শুনলাম যে এই গুহাটার মধ্যে নাকি 1942 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস এক সপ্তাহ মতো ছিলেন এখানে এসে। এখানে আপনি উঠছেন এটা নৌকা পাহাড় আচ্ছা এটা নৌকার মতন দেখতে ওখানে হ্যাঁ দাঁড়িয়ে পুরো নৌকার মতনই দেখতে ওখানে দাঁড়িয়ে এখান থেকে ছবিটা নিলে নৌকার মতন আসবে আপনাদের ছবিটা আসবে এটা কি বললে জটায়ু পাখি ছিল পাখির গুহা জটায়ু পাখি এই গুহাতে ছিল আচ্ছা এই পাহাড়ে থাকতেন এটা কি বললে দুঃখীরাম বাবা সমাধিস্থল কে ছিল এই দুঃখীরাম বাবা ফুলহারি ছিলেন আসামের থেকে মন মানে না চাতাল 2004-এ দেবার কোয়েল শুটিং করার পর এটার নাম হলো মন মানে না চাতাল আচ্ছা তার আগে ছিল এটার নাম ঝুমুনিয়া চাতাল संकट मोचन वीर बजरंग बली हनुमान जी ওটা তো হাত থেকে নিয়ে নিয়েছে ট্রেকিং রুটটা ত্রিকুট পাহাড়ে সবকটি দর্শনীয় স্থান দেখে ওখান থেকে আপনারা চলে আসুন তপবন। ত্রিকুট পাহাড় থেকে তপবনের দূরত্ব মোটামুটি 15 কিলোমিটার এবং যেতে সময় লাগবে 45 মিনিটের মতো। ত্রিকুট পাহাড়ের মতো তপবনেও ব্যাগ খুব সাবধানে রাখবেন, কেননা এখানেও হনুমান এবং বাদরের প্রচুর উৎপাত আছে এবং যখন তখন ব্যাগ একটু অসতর্ক হলে পরে কিন্তু ওরা ছিনিয়ে নিয়ে নেবে। তবে এইখানে এই তপবনে এসে আমার একটা বিচিত্র রকমের অভিজ্ঞতা হলো, যদিও এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এইখানে কিন্তু গাইডরা খুব একটা ভালো না, কেননা এইখানে এরকম একটা ব্যাপার যে গাইড আপনাকে নিতেই হবে, মানে এরকম একটা জোরাজুরির ব্যাপার আছে। তাই জন্য আমি প্রথমে চেয়েছিলাম যে গাইডের দরকার নেই, কিন্তু ওনারা বললো গাইড নাকি নিতেই হবে এবং 100 টাকা করে প্রতি গাইডকে এখানে দিতেই হবে, এরকম একটা ব্যাপার। বাবাধাম সম্পর্কে আরও কয়েকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই। যেরকম আগেই আপনাদেরকে বলেছি, বাবাধাম হলো ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। তাই জন্য সারা ভারতবর্ষ থেকে প্রতি বছর প্রচুর লোক এখানে প্রায় সারা বছরই আসে। তবে একমাত্র শ্রাবণ মাসে এখানে ভিড় প্রচণ্ড হয়, কারণ সেই সময় কাবড় যাত্রা এখানে হয়। ওই জন্য কাবড়িরা এখানে এসে জল ঢালে বাবার মাথায়, এই জন্য বাবাধাম খুবই বিখ্যাত। এবং তাছাড়াও কথিত আছে যে সুদূর লঙ্কা থেকে রাবণ নাকি এইখানে মানে এই বাবাধামে এসে বেশ কিছু বছর ধ্যান করেছিল মহাদেবের, এবং সেই সময় রাবণকে যেহেতু দশানন বলা হয়, অর্থাৎ রাবণের 10টি মাথা আছে, সেই সময় রাবণ সেই 10টা মাথার একটি একটি করে ভগবান শিবকে অর্পণ করেছিল, এবং যখন তার শেষ মাথাটি অর্থাৎ 10 নম্বর মাথাটি ভগবান শিবকে অর্পণ করেছিল, তখন ভগবান শিব প্রসন্ন হয়ে নিচে নেমে এসেছিল এবং রাবণকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। এই জন্যই বাবাধাম খুবই বিখ্যাত।
গাইডের মুখ থেকে শুনলাম যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গুহাটি, এই গুহাটিতে নাকি মা শবরী এসে বেশ কিছু বছর ধ্যান করেছিলেন এবং তখন থেকেই এই গুহাটির নাম হয়েছে নাকি শবরী গুহা। তপবন ঘুরে আপনারা ওখান থেকে চলে আসুন নলক্ষা মন্দির দেখতে, যেটি তপবন থেকে দূরত্ব মোটামুটি 7 কিলোমিটারের মতো এবং আসতে সময় লাগে আধ ঘন্টা মতো। কথিত আছে 1940 সালে রানী চারুশীলা, যিনি কলকাতার এক বিখ্যাত ঘোষ পরিবার অর্থাৎ কলকাতার এক রাজ পরিবারের সদস্যা ছিলেন, তিনি সেই সময় 9 লক্ষ টাকা খরচা করে সম্পূর্ণ গ্রানাইট এবং মার্বেল পাথরে নির্মিত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকে উৎসর্গ করে তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই নলক্ষা মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা সম্পূর্ণরূপে প্রহিবিটেড, ওই জন্য ভেতরে সেরকম অংশ আপনাদেরকে দেখাতে পারলাম না। এবং এখানে আসলে পরে আপনারা বুঝতে পারবেন এই মন্দিরটা কিন্তু বিশাল উঁচু একটি মন্দির, অর্থাৎ 146 ফুট বা 45 মিটার এই মন্দিরটির উচ্চতা। নলক্ষা মন্দির দেখে আপনারা চলে আসুন দেওঘরের আরও একটি অন্যতম দর্শনীয় স্থান ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের বাড়ি বা সৎসঙ্গ আশ্রম দেখতে। ভারতবর্ষে সৎসঙ্গ আশ্রমের যে কটি শাখা রয়েছে তার মধ্যে অন্যতম আর প্রধান শাখা হলো ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের এই বাড়িটি। অর্থাৎ এই বাড়ি থেকেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেসব সৎসঙ্গ আশ্রম রয়েছে সেগুলোকে পরিচালনা করা হয়। এখানে এসে আপনারা সবার প্রথম দেখে নিন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের বাড়ি এবং বাড়ি সংলগ্ন যেসব জায়গাগুলি রয়েছে সেগুলিকে আপনারা ভালোভাবে ঘুরে দেখে নিন এবং দুপুর 11টা থেকে 2টোর মধ্যে যদি এখানে আসতে পারেন তাহলে আপনারা এখানের ভোগও খেতে পারবেন। ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের বাড়ির পাশেই রয়েছে একটি বিশাল বড় মাঠ এবং সেই মাঠের পাশেই রয়েছে এই সাদা বিল্ডিংটি, যেখানে প্রতি বছর প্রচুর ভক্ত আসেন এখানে থাকবার জন্য। সৎসঙ্গ আশ্রম দেখে আপনারা সোজা চলে আসুন নন্দন পাহাড়ে। সৎসঙ্গ আশ্রম থেকে নন্দন পাহাড়ের দূরত্ব খুব একটা বেশি না, তাই জন্য আসতেও খুব একটা বেশি সময় লাগবে না। আমি বিকেলের দিকে এই নন্দন পাহাড়ের কথা এই কারণেই বললাম যে বিকেলে আসলে পরে এইখান থেকে আপনারা সূর্যাস্তটা দেখতে পাবেন, কেননা এই নন্দন পাহাড় থেকে গোটা দেওঘর শহরের একটা 360 খুব ভালো ভিউ পাওয়া যায়। এবং এই নন্দন পাহাড়ে আসলে পরে এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো নন্দন পাহাড়ের একটি পার্ক। এই পার্কে প্রবেশ করতে গেলে 10 টাকা লাগে। যদিও আমি এই পার্কে প্রবেশ করিনি, আমি সোজা আরেকটু পাহাড়ের ওপরে উঠে গেছি। ওপরে উঠলে পরে আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু মন্দিরের সমষ্টি রয়েছে, অর্থাৎ এইখানে একসঙ্গে অনেকগুলি দেবদেবীর পূজা করা হয় ওপরে। তার মধ্যে শিব আছে, শ্রীকৃষ্ণ আছে, মা কালী আছে, হনুমান আছে, চিত্রগুপ্ত আছে, এরকম অনেক দেবদেবীর পূজা এখানে একসঙ্গে করা হয়। এই ছিল দেওঘরের বেশ কিছু দর্শনীয় স্থান, মোটামুটি 5-6টি দর্শনীয় স্থান এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম। এছাড়াও আরও বেশ কিছু দর্শনীয় স্থান এখানে আছে এবং মন্দির আছে যেগুলি এই দেওঘরে আসলে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। আমি অতটা ঘুরিনি, কেননা আমি একদিনের মতো দেওঘরে ছিলাম এবং তারপর দিন দেওঘর থেকে চলে এসেছিলাম পরেশনাথ পাহাড়ে, পরেশনাথ পাহাড় ঘোরার জন্য। সেই ভিডিওটাও আমি এখানে আপলোড করব, আপনারা দেখে নিতে পারবেন। এই দেওঘর ভ্রমণের আরও বেশ কিছু জায়গা, যেরকম দেওঘর, পরেশনাথ, গিরিডি, তারপরে ওখান থেকে মধুপুর গেছিলাম, মধুপুর থেকে শিমুলতলা গেছিলাম, এই সবকটি আলাদা আলাদা করে ভিডিও করে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।